সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রণক্ষেত্র থেকে পিছু হটার দাবি প্রত্যাখ্যান রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দিব। ইমরানের শুনানি ঘিরে উত্তাল পাকিস্তানের রাজধানী। প্রতিরোধ সংঘবদ্ধদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি হতাহত। আরো থাকবে ইউক্রেনের রুশ রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত। দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সম্পর্ক গড়ে তুলেছে চীন। রাশিয়ার কাছ থেকে সু-35 যুদ্ধবিমান পাচ্ছে ইরান। নির্বাচনে 3 দিন আগে দুঃসংবাদ পেল এরদোগান। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানে হামলা চালালে ইসরায়েলে 2 শহর উড়িয়ে দেওয়া হবে, রাইসির হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। রণক্ষেত্র থেকে পিছু হটার দাবি প্রত্যাখ্যান রাশিয়ার। ইউক্রেনের পূর্বাঞ্চল রণক্ষেত্র এবং বাখমুতের কিছু অংশ থেকে রুশ সেনারা পিছু হটেছে এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনারা পিছু হটেনি এবং রণক্ষেত্রের সম্মুখভাগের নিয়ন্ত্রণ তাদের কাছেই রয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। ইউক্রেনের বিধ্বস্ত শহর বাখমুত পূর্বাঞ্চলের রণক্ষেত্র থেকে রাশিয়ার সেনারা পিছু হটেছে এমন তথ্য জানিয়েছিল মস্কোপন্থী কিছু সামরিক সূত্র। তবে এই তথ্যকে উড়িয়ে দিয়ে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি করেছে, সম্মুখভাগের নিয়ন্ত্রণ তাদের কাছেই রয়েছে। বাখমুত লড়াইরত ভারতের সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বুধবার বলেছিলেন, বাখমুত থেকে রাশিয়ার সেনারা নিজ অবস্থান পরিত্যাগ করে চলে গিয়েছে। তবে রণক্ষেত্রের সম্মুখভাগে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখছে বলে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধের সম্মুখভাগের কয়েকটি দিকের অগ্রগতি নিয়ে বার্তা আদান প্রদান, চ্যানেল টেলিগ্রাম, ব্যক্তিগত ঘোষণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে সাধারণ পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। ওয়াগনার প্রধান প্রিগোজিন আরো জানিয়েছিলেন, বাখমুতে ইউক্রেনের সেনাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করেছে। তবে বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাদের পাল্টা আক্রমণ শুরু হতে আরো বেশ কিছু সময় লাগবে। জেলেনস্কি বলেন, বর্তমানে আমাদের যে শক্তি আছে এতে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এবং সাফল্য পাবো, কিন্তু আমরা এতে মানুষ কিছু হারাবো। আমি মনে করি এটি গ্রহণযোগ্য নয়, তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের এখনো কিছুটা সময় প্রয়োজন। ইমরান খানের শুনানি ঘিরে উত্তাল পাকিস্তানের রাজধানী। হঠাৎ করে ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে মঙ্গলবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। অবৈধভাবে আল কাদির ট্রাস্টকে জমি বরাদ্দ দেওয়ার একটি দুর্নীতি মামলায় তাকে আটক করা হয়। প্যারামিলিটারি রেঞ্জার্সের সদস্যরা আদালতের বায়োমেট্রিক ভবনের জানালা ভেঙে ইমরান খানকে নিয়ে যায়। যদিও শীর্ষ আদালতের আদেশে আপাতত ইমরান খান মুক্ত, তবে শুক্রবার তাকে রাজধানী ইসলামাবাদের হাইকোর্টে হাজিরা দিতে হবে। ইমরান খানের এই হাজিরা উপলক্ষে কর্মী সমর্থকদের রাজধানীতে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তানি তেহরিক ইনসাফ। তাদের রুখতে রাজধানী শহরের জরুরি আদেশ জারি করেছে পুলিশ। এদিকে ইমরান খানের শুনানিতে ঘিরে ইসলামাবাদে বিরাজ করছে উত্তাপ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ হাইকোর্টে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শুনানিকে ঘিরে শুক্রবার ইমরান খানের সমর্থকরা রাজধানীতে জড়ো হওয়ার ঘোষণা দিয়েছে। আর তাদের রুখতে পাকিস্তানি পুলিশ তদন্ত রাজধানীতে জরুরি আদেশ জারি করেছে। ইমরান খানের দল তেহরিক ইনসাফ বলেছে, শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টের শুনানির সময় সারা দেশ থেকে হাজার হাজার শান্তিপ্রিয় পাকিস্তানি তাদের নেতার সাথে সংহতি জানিয়ে ইসলামাবাদে জড়ো হবে। দুর্নীতির মামলায় গত মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। আর সেই গ্রেপ্তার পাকিস্তানে মারাত্মক অস্থিরতার সৃষ্টি করে এবং এরই এক পর্যায়ে বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানের গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে রায় দেয়। প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি হতাহত। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ ইসরায়েলি হতাহত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনি সংগ্রামী যোদ্ধারা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তাদের হামলায় অন্তত একজন ইহুদিবাদী নিহত এবং আরো ৭ জন আহত হওয়ার খবর দিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো। মঙ্গলবার ভোর রাত থেকে ইহুদিবাদী বর্বর সেনারা গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায়। ওই হামলার জবাবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর বুধবার তেল আবিব সহ অধিকৃত ভূখণ্ডের ইহুদি অধ্যুষিত শহরগুলোর উপর
ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইহুদিবাদী মিডিয়ার বরাদ্দে আল মাআদি নিউজ চ্যানেল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণ অঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলায় ইহুদিবাদীদের হতাহতের ওই ঘটনা ঘটে। আহত 7 জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। এদিকে আল জাজিরা নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, গাজার দক্ষিণ অঞ্চলেও আশাকুল ও এক ইহুদি বসতি স্থাপনকারী আহত রয়েছে। রকেটের আঘাতে সিদুরতে ইহুদি বসতি স্থাপনকারীদের 2টি ভবন ধ্বংস হয়েছে। আসদুদ এবং আশকালেনে প্রতিরোধ যোদ্ধারা রকেট বৃষ্টি বর্ষণ করেছে। সেখানকার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি। ফিলিস্তিনে ইসলামিক প্রতিরোধ আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী আগ্রাসনের জবাবে ফিলিস্তিন প্রতিরোধ শক্তিগুলো হামলা চালিয়ে যাবে। কুদস ব্রিগেডের কমান্ডারদের হত্যায় ইহুদিবাদীদের অপরাধের জবাব দেওয়া হবে বলে দৃঢ়প্রত্যয় ঘোষণা করেছে আল কুদস ব্রিগেড। সূত্র পাস্টুরে। ইউক্রেনের রুশ রকেট হামলায় ফরাসি সাংবাদিক নিহত। ইউক্রেনের পূর্বাঞ্চল ফ্রন্টলাইন থেকে সংবাদ সংগ্রহের সময় রাশিয়ার রকেট হামলায় এএফপির এক সাংবাদিক নিহত হয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাকমুতের কাছে চাশিপ ইয়ার শহরে উপকণ্ঠে রকেট হামলায় সাংবাদিক সোলদিন মারা গিয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে বার্তা সংস্থা এএফপি বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপির ভিডিও সাংবাদিক আরমান সোলডিনের মৃত্যুর খবরে আমরা মর্মাহত। তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাই। সোলডিন বসনিয়ান বংশোদ্ভূত ফরাসি নাগরিক। বাকমুতের যুদ্ধক্ষেত্রের কাছে যুদ্ধের খবর কভার করার সময় তার সঙ্গে আরো 4 জন কর্মী ছিলেন। রাশিয়ার রকেট হামলায় তার কোন সহকর্মী আহত হননি বলে জানিয়েছে নিউ এজেন্সি। ফরাসি সাংবাদিক হত্যার বিষয়ে মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইউক্রেন যুদ্ধে ফরাসি সাংবাদিক আরমান সোলডিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রো। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে কয়েক ডজন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের অধিকাংশ রুশ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সম্পর্ক গড়ে তুলেছে চীন। গত মাসে চীন এবং সিঙ্গাপুর মালাক্কা প্রণালীতে তাদের নৌবাহিনী অপারেশনের ক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সামুদ্রিক মহড়া চালিয়েছে। এই মহড়ার উদ্দেশ্য ছিল দুদেশের মধ্যে আস্থা এবং সহযোগিতা জোরদার করা। চীন সম্প্রতি কম্বোডিয়ার সঙ্গে সামরিক মহড়ায় পরিচালনা করেছে, যেখানে মাইন অপারেশন এবং নৌকৌশলের মতো কার্যক্রম রয়েছে। এই মহড়াগুলোর মাধ্যমে উভয় দেশের সক্ষমতা প্রমাণ এবং দক্ষিণ চীন সাগরে চীনের শক্তি প্রদর্শন করা হয়েছে। বিবিসি জানিয়েছে, চীনের সামরিক খাতে যে আধুনিকরণ চলছিল সেই প্রেক্ষাপটে দেশটি দীর্ঘদিন ধরে একটি উঠতি শক্তি হিসেবে বর্ণনা করে আসছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু এই বিশ্লেষণ করা হয় এখন শেষ হয়ে গেছে। চীন এখন আর উঠতি শক্তি নেই, তারা মারাত্মক শক্তিতে বা সুপার পাওয়ারে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে তারা এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনির যুক্তরাষ্ট্র স্টাডি সেন্টারে নতুন একটি প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নজিরবিহীন সংকট রয়েছে। ওয়াশিংটনকে হয়তোবা তার বন্ধু রাষ্ট্রগুলো রক্ষা করার জন্য চীনের বিরুদ্ধে লড়াই হবে। তারা বলেছেন, আমেরিকার সামরিক শক্তির দিক থেকে ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তারা একত আধিপত্য উপভোগ করতে পারছেন এবং দেশের নিজেদের পক্ষে ক্ষমতার একটা ভারসাম্য বজায় রাখার ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। রাশিয়ার কাছ থেকে সুখেই সু-35 যুদ্ধ বিমান পাচ্ছে ইরান। রাশিয়ার অত্যাধুনিক জঙ্গি বিমান সুখেই সু-35 আগামী সপ্তাহে হাতে পাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। সুখেই সু-35 হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান। এতে রয়েছে অন্তত উন্নত মানের রাডার ব্যবস্থা। এটি একই সঙ্গে 30 লক্ষ্যবস্তুকে চিহ্নিত করে 8টি লক্ষ্যবস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে। এই যুদ্ধবিমান একই সময়ে আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, জাহাজ এবং রাডার ব্যবস্থার উপর আঘাত হানতে পারে। সুখেই সু-35 যুদ্ধবিমান লেজার বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক বিরাজ করছে। এর আগে ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অনন্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনেছে। নির্বাচনে 3 দিন আগে দুঃসংবাদ পেলেন এরদোগান। আগামী রবিবার তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সহ মোট 4 জন প্রার্থী। কিন্তু নির্বাচনে মাত্র 3 দিন আগে একজন প্রার্থী নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা এরদোগানের জন্য দুঃসংবাদ বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করে হোমল্যান্ড পার্টির প্রার্থী
মুহররম ইনস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা এরদোয়ানের জন্য খারাপ হতে পারে এবং তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগের জন্য হতে পারে আশীর্বাদ। কেননা হোমল্যান্ডে প্রার্থীর মুহররম ইনসের যে সমর্থক আছেন তারা তাদের ভোটগুলো এখন কেমালকে দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিচদারোগল 6টি দলের সঙ্গে জোট বেঁধে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মূল লক্ষ্য তুরস্কে এরদোয়ানের শাসনের অবসান ঘটানো। হোমল্যান্ড পার্টির মুহররম ইনস নির্বাচন থেকে সরে যাওয়ার পর একটি টুইট করেন কেমাল। এতে ইনসকে তার নির্বাচনী ক্যাম্পেইন যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। একজন প্রার্থী সরে দাঁড়ানো এই নির্বাচন দৌড়ে টিকে রইলেন আর মাত্র 3 জন। নির্বাচনে গত 6 এবং 7 মে 3480 জনের উপর একটি জরিপ চালায় তুরস্কের স্বাধীন গবেষণা এবং পর্যবেক্ষক কোন্ডা। এতে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন কেমাল। গড়ে 49.3% মানুষ তাকে নেতৃত্বে দেখতে চান। এরদোয়ানকে চান 43.7% মানুষ। তৃতীয় প্রার্থী সিনিয়র ওয়াগনারের প্রতি সমর্থন রয়েছে 4.8% ভোটারের। অপরদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মুহররম ইনসের সমর্থন ছিল 2.2%। এই ভোটগুলো এখন কেমালের ব্যালটে যেতে পারে। এদিকে মুহররম ইনস যখন প্রতিদ্বন্দ্বীকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তখন আঙ্কারা একটি নির্বাচনী প্রচারণায় ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি সমর্থক উদ্দেশ্যে এভাবে বলেন, একজন প্রতিদ্বন্দ্বী সরে দাঁড়িয়েছেন, আসলে আমি ব্যথিত হয়েছি, আমি ভাবছি কি হয়েছে আমি জানি না। সূত্র আল জাজিরা। ইরানে হামলা চালালে ইসরায়েলের 2 শহর উড়িয়ে দেওয়া হবে, রাইসির হুঙ্কার। ইরানে হামলা চালালে কিংবা কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাবাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের সামরিক পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনায় উত্তেজনা বেড়েছে তেহরান এবং তেল আবিবের মধ্যে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। এবার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন দেশটির প্রেসিডেন্ট। ইরানের জাতীয় সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট রাইসি ইসরায়েলের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ইরানের বিরুদ্ধে যদি ইসরায়েল কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে তার জবাব ইসরায়েলের তেল আবিব এবং হাইফা শহর উড়িয়ে দেওয়া হবে। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রাইসির দাবি, বিদেশি সেনাদের উপস্থিতি এবং অঞ্চলের নিরাপত্তা রক্ষা কোনো উপকারে আসছে না, বরং পরিস্থিতি আরো জটিল করছে।